আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করতে তিনি হচ্ছেন ঢাকা জেলার অন্যতম একজন অদ্বিতীয় মুখ, শহীদ প্রেসিডেন্টের মনোনীত একজন আদর্শ সৈনিক, ঢাকা জেলার সাভার সরকারি কলেজ ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকার 19 তথা সাভারের নন্দিত মুখ হিসাবে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের তার নামটি আমরা মাঠ থেকে শুনতে পাচ্ছি। একজন তৃণমূলের ত্যাগী নেতৃত্ব, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজপথের আদর্শের রাজপথের একজন তৃণমূল ভ্যানগার্ড ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট নাজিমউদ্দিনকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি জনাব, আমি দর্শক শ্রোতাকে জানাতে দীর্ঘ সময় ধরে আপনার রাজনৈতিক পথ চলা, একেবারে 90-এর গণ আন্দোলন থেকে বর্তমান অবধি আপনি রাজপথের নেতৃত্ব দিচ্ছেন। আপনার এই ত্যাগ তিতিক্ষার সম্মানস্বরূপ আপনাকে ঢাকা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বরত রাখা হয়েছে। আপনি দর্শকদেরকে জানান যে কী চেতনা প্রেরণার ভিত্তিতে আপনি অন্য জাতীয়তাবাদী অন্য কোনো রাজনৈতিক আদর্শের বাইরে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত আজ পর্যন্ত এসেছেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম। উপস্থিত যারা দর্শক হিসাবে এই ক্যামেরার সামনে বা দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। রাজনীতিটা আমার সত্যিকার হতে প্রত্যেক সূত্র হিসাবে আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে তিনি প্রতিষ্ঠিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, সে গ্রাম সরকার ছিলেন। তখন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, তার দলের প্রতি এবং তার যে ব্যক্তিত্ব এবং রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, সেদিকেই আকৃষ্ট হয়ে আমাদের ফ্যামিলিগতভাবেই এই দলের সাথে আমরা জড়িত আছি। আমি সাভার কলেজের রাজনীতিতে 1990 সাল থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। যখন ঢাকা ইউনিভার্সিটিতে এরশাদ বিরোধী আন্দোলন শুরু হলো, তখন আমরা সাভার কলেজ থেকে আমরা গাড়ি ভরে ঢাকা ইউনিভার্সিটিতে এসে রাজনীতিতে অংশগ্রহণ করছি, এবং তখন সাবেক ডাকসুর ভিপি জনাব আমানুল্লাহ আমার নেতৃত্ব ছিলেন, এবং তিনি যেহেতু আমাদের ছাত্র রাজনীতির একজন ভ্যানগার্ড ছিলেন, তার ডাকে সাথে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করছি 90-এর আন্দোলন। আপনি যেটি বলছিলেন যে মানুষটির আদর্শ নিয়ে আপনার পিতা রাজনীতি করেছেন, আপনি রাজনীতি করছেন, সেই মানুষটি একটা চরমতম মুহূর্ত আমি প্রেক্ষাপটে এইভাবে দিচ্ছি। 7ই মার্চের ভাষণে জনাব শেখ মুজিবুর রহমান একটা আবহ বা একটা আবেগ জাগালেন যে আমরা স্বাধীন হতে চাই বা স্বাধীনতার প্রেক্ষাপট, কিন্তু তিনি তার ঘোষণায় যেটি বললেন যে জয় বাংলার পরে জয় পাকিস্তান বলাটার কারণে অনেকের মধ্যে গুঞ্জন শুরু হলো। 25শে মার্চ কালো রাত্রি পর্যন্ত কোনো কিছুই মীমাংসা হলো না। ইতিমধ্যে অপারেশন সার্চলাইটের জেনোসাইড শুরু হয়ে গেল। যার দায়িত্বে এ জাতি উজ্জীবিত হচ্ছিল, যাকে সামনে রেখে এদেশের মানুষ এগোচ্ছিল, তিনি সঠিক সময়ে মুক্তিযুদ্ধের ঘোষণা না দিয়ে পাকিস্তানিদেরকে ডেকে তাদের গাড়িতে চড়ে তিনি বিদেশে চলে গেলেন, পাকিস্তানে চলে গেলেন। এমন অবস্থায় এই বিপদসংকুল মানুষকে, এই বিপদসংকুল বাংলাদেশকে রক্ষা করার জন্য যিনি ওই রিভোল্ট বলে প্রথমে একটি ঘোষণা দিলেন, এবং 27 মার্চে আবার আরেকটি ঘোষণা সংযোজিতভাবে তিনি দিলেন। মুক্তিযুদ্ধের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে এই দুই ব্যক্তির যে আলোচনাটি, যে ঐতিহাসিক বিষয়টি রয়েছে, এটি নিয়ে আপনার অভিজ্ঞতা। স্বাধীনতা পূর্বে যখন সত্যিকার অর্থে তো শেখ মুজিবুর রহমান যে আন্দোলনটা করছিলেন, তিনি নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন। তিনি নির্বাচনের জন্য সে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন। রাষ্ট্র ক্ষমতা যখন তাকে দেয় নাই, তখন তিনি বারবারই সংসদে বসার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি 7ই মার্চে যে ভাষণ দিলেন, তখন কিন্তু তিনি বাংলাদেশ এবং পাকিস্তানের যে বিরোধ, সেটাকে উল্লেখ করে সে স্বাধীনতার ডাক দেন নাই। তিনি তখনও কিন্তু চাইছেন যে পাকিস্তানের ক্ষমতা চাইছেন, তিনি স্বাধীনতা চান নাই। কারণ হলো, যদি চাইতেন পরবর্তী তো 7ই মার্চের পরেও তো তিনি আলোচনায় বসার জন্য ছিলেন। যেহেতু পরবর্তীতে পাকিস্তানি শাসক তাকে মাইনে না নেওয়াতে পরবর্তীতে তাকে বাসাতে গ্রেপ্তার করে তাকে পাকিস্তান নিয়ে যায়। যখন এই দেশে একটা দুর্দণ্ডমান অবস্থানে দেশের নিরস্ত্র মানুষের উপরে পাক হানাদার বাহিনী যে হারে গুলি চালিয়ে রক্তাক্ত করেছে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালোঘাট বেতারকেন্দ্রে
ওখানে চিটাংয়ে তার অবস্থান ছিল, সেখানে তার সাথে অলি আহমেদ সহ আরও অনেকেই ছিলেন। তখন তাকে জিয়াউর রহমান সাহেবকে রাস্তার থেকে ঘুরে এনে তাকে দিয়ে বললো এই মুহূর্তে কী করা যায়। তার 4-5 জন যারা সিনিয়র ছিল তারা আলোচনার সাপেক্ষে পরে জিয়াউর রহমান যেহেতু ওখানে সিনিয়র ছিলেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশকে স্বাধীনতার ডাক দিলেন। এবং এই টিভি তখন তো এক প্রচারিত ছিল না, রেডিওর মাধ্যমে সারা জাতি মেজর জিয়ার কণ্ঠে এই স্বাধীনতার ডাক শুনে সর্বস্তরের মানুষ, বাংলাদেশে চাষি, জেলে, যা কামার, ছাত্র জনতা যে যেখানে আসলো সবাই তার এইটাকে উজ্জীবিত হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ছিল। এবং তারপর ক্ষেত্রে এই দেশের স্বাধীনতার আলোর মুখ বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করলেন, মুক্তিযুদ্ধ করে তিনি ব্যারাকে ফিরে গেলেন। দেশ স্বাধীন হলো 1971 16 ডিসেম্বরে। 10 জানুয়ারির জন্য যাকে সামনে রেখে এগুলো এ দেশের মানুষ এবং যাকে ফুলেল সংবর্ধনা দিয়ে যারাতে পুরো রাষ্ট্র ক্ষমতা এ জাতি ছেড়ে দিল, তিনি তার দায়িত্ব পালনরত অবস্থায় এ জাতির সাথে কি এমন খেলা খেললেন যার কারণে তার লাশ হত্যার পরে 30 ঘন্টা 32 নম্বরে পড়ে থাকলো, কেউ ছুতে গেল না। নিজের এলাকায় নিয়ে যাওয়া গেল, মাত্র 18 জনকে পাওয়া গেল। আওয়ামী লীগের অফিসিয়াল ভাষা যা 18 জন তার লাশ দাফন করেছে, জানাজা পড়েছে। একজন মানুষ নিজেকে কত বড় অসহায় করলে, যার এত বিমূল সমর্থন, কোটি সমর্থনের ব্যক্তি মাত্র 18 জনে যে শেষ বিদায়ে তার প্রতি রাখে। একজন মানুষের চরমতম অসহায়ত্বের যে চিত্রটা, এটি ঐতিহাসিক স্বীকৃত কিনা? এটা আসলে দেখবেন আপনি বাংলাদেশে এই যে 24শে সালে আইসা শেখ হাসিনা 5 আগস্ট যে পালাই গেল, কেন পালাই গেল? যখন এই দেশের মানুষের উপরে নানান ধরনের হত্যা, নির্যাতন, খুন মামলা দিয়ে মানুষকে অতিষ্ঠ করে ফেলছে, দুর্নীতিতে শীর্ষস্থান করছে। আপনি মানুষ, ছাত্র দলের, যুব দলের অথবা ইয়াং জেনারেশন যখন নাকি একটা ব্যবসা, শেয়ার বাজার, আপনি দেখেন শেয়ার বাজার 2বার তার ক্ষমতা আসছে, 2বার শেয়ার বাজারকে ধ্বংস করছে। তাই মানুষ তাদের উপরে তাদের অত্যাচার, নির্যাতনের ঝুলুমে অতিষ্ঠ হয়ে তারা ধুম ফেলানোর মতো অবস্থায় ছিল না। যার কারণে দেখছেন 5 আগস্টে এই দেশের শেখ হাসিনা এত বড় দাম্ভিকতা, তার সে পালায় জানা, সে পালায়, কয়েকদিন আগেও সে বক্তব্য দিছে শেখ হাসিনা পালায় না, কিন্তু সেনাপ্রধান 45 মিনিট সময় দিছে যে 45 মিনিট যদি আপনি এখান থেকে চলে না চান তাহলে আপনি সহ অনেকেই এখানে লাশ পড়ে যাবে। সে পালাইতে সক্ষম হয়েছে, পালাই চলে গেছে। ঠিক তার বাবার সময় ঠিক একই কারণে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত না করে সে বাকশালীকে প্রতিষ্ঠিত করার জন্য বাকশালী কায়দা এই দেশের মানুষকে, সেই সময়ও অনেক মানুষকে, আপনারা জানেন জাসদের, তখন বিএনপির জন্ম হয় নাই, তবে জাসদের 15,000-এর মতো নেতাকর্মীকে ওই সময় হত্যা করেছিল। মেজর জলিল বাধা দেওয়ার কারণে তাকে মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নিয়ে তাকে খেতাব দেওয়া হয় নাই। ওই সময় যে সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। এইরকম অজস্র নেতা যারা নিয়ে স্বাধীনতার পক্ষে ছিল, যারা নিয়ে মুক্তিযোদ্ধা করছে, তাদেরকে ওই সময় হত্যা করা হয়েছে বিভিন্ন সময়। এবং এই দেশে একটি স্বাধীনতার পরবর্তী সময় যেভাবে দেশটাকে চালানোর কথা ছিল সেভাবে তিনি চালান নাই। তিনি একটা রক্ষী বাহিনী দিয়ে যাকে তাকে হত্যা করছে, যাকে তাকে ধরে আনছে। এই নির্যাতনের বাংলাদেশে হওয়ার কারণে তার মৃত্যুর পরে মানুষ অনেকে আলহামদুলিল্লাহ বলছে, অনেকে জানাজায় জানায়, তার জানাজা কয়জন মানুষ এসে দেশ এবং জাতি দেখছে। এই কারণে ঠিক তারই পুনরাবৃত্তি এই 5 আগস্ট 2024 সালে ঘটছে। একই কথা, বাপে যা করছে মেয়ে তাই করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 75-এর 7 নভেম্বর টান উত্তেজনাময় একটা দিন, যেদিন KM শফিউল্লাহ এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তাদের একটা উইং চাচ্ছে যে নেতৃত্ব নিতে, এদিকে জাসদ কর্নেল তাহেরকে সামনে রেখে এগোচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার কারণে তার প্রতি এদেশের মানুষের, সিপাহী জনতার যে ভালোবাসাটা ছিল, যার কারণেই তাকে যে অবরুদ্ধ থেকে মুক্ত করা হলো এবং প্রধান সামরিক প্রশাসনের দায়িত্ব দেওয়া হলো, তিনি যেভাবে 5.5 বছর দায়িত্ব পালন করলেন, তলাবিহীন ঝুড়িটাকে ডেভেলপ করলেন, তিনি যেভাবে 10,000 কিলোমিটার হাঁটলেন, রাজনীতিবিদদের জন্য আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ানের মতো ঐতিহাসিক বাণী দিয়ে রাজনীতিবিদদের জন্য ইথিক্স দিয়ে গেলেন। সেক্ষেত্রে আপনাদের বিশ্লেষণে আপনারা যে নেতার আদর্শে রাজনীতি করছেন,
এক নজরে এই 5.5 বছরের দায়িত্ব পালনের কিছু খণ্ডচিত্র দর্শক শ্রোতাদের জন্য। দেখেন এই দেশে যখন হাল ধরার মতো কেউ ছিল না, দেশ যখন একটি নেতৃত্বহীনতা ছিল, দেশের নেতৃত্ব শূন্যতা অবস্থা ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালোগার বেতারকাণ্ড থেকে ঘোষণার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। তখন 1975 সালে দ্বিতীয়বারও যখন এই দেশের একটি অদ্ভুতখান ঘটার পরবর্তী সময়ে কিন্তু জিয়াউর রহমানই এই দেশের পুনরায় মানুষের কে সেভ করার জন্য হাল ধরেছিল। আর আপনি যেটা বললেন, জিয়াউর রহমান আসলে আপনারা দেখছেন তাকে দেশ এবং বিদেশের চক্রান্তে যেভাবে তাকে শহীদ করা হলো, পরবর্তী সময় মানুষ কি দেখলো? জিয়াউর রহমানের নামে কোথাও একটা বাড়ি নাই, কোথাও তার ব্যাংক ব্যালেন্স নাই, কোথাও তার অর্থনৈতিক লেনদেনের কোনো রকম দুর্নীতির কোনো চিহ্ন ছিল না। সে যে টাকা বেতন পেত তার বাইরে কোনো কিছু সে গ্রহণ করতো না। ঠিক এই সব কারণে, এবং সে দেশের যে একটা বিশৃঙ্খলা অবস্থায় ছিল 75 পরবর্তী সময়, সেটা তার নিজ হাতে নিয়ন্ত্রণ করে দেশকে সুন্দর এবং অর্থনৈতিক দিকে নিয়ে গেছিলেন। এবং তিনি কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এবং শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় আপনি দেখছেন 4টি পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা ব্যান করে নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান কিন্তু সে বহুদলীয় গণতন্ত্র এবং সমস্ত পত্র পত্রিকা উন্মুক্ত করে দিয়েছিলেন। এই কারণে তার প্রতি বাংলাদেশের মানুষের একটা ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিফলনই আজকে দেখেন বারবার বিএনপিকে একবার কিন্তু জোর করে ক্ষমতা আসতে হয় নাই, বারবার জনগণের ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় আসতেছে। আপনি দেখেন এই যে 3-4-15 বছর যাবৎ বিএনপি নেতাকর্মীকে যেভাবে হত্যা, গুম এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, তারপরেও কিন্তু একজন নেতাও দেখাতে পারবেন না যে আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে গেছে, আপনি একটাও দেখাতে পারবেন না। তো সেই রকম একটা দলে আপনি মনে করেন শহীদ প্রেসিডেন্টের আদর্শকে ধারণ করে এখন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং তারুণ্যের অহংকার তারেক রহমান অসুস্থতার কারণে দেশের বাইরে গেছে। পরবর্তীতে শেখ হাসিনার মিথ্যা মামলা, একটার পর একটা মিথ্যা মামলার কারণে বা যে কোনো কারণে তিনি শতাধিকের উপরে তাকে মামলা দেওয়া হয়েছিল, তিনি লন্ডন অবস্থান করছেন। সেখান থেকে তিনি এই দেশটাকে, দেশের দল, জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনকে কঠোরভাবে সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন। এবং বাংলাদেশে বৃহৎ একটা রাজনৈতিক দল এবং জনপ্রিয় দল হিসাবে বিএনপিকে সে প্রতিষ্ঠিত করতে পারছেন পরবর্তীতে। এবং বেগম খালেদা জিয়া 3-3বার প্রধানমন্ত্রী হয়েছেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতি, যে কোনো অভিযোগ, মিথ্যা অভিযোগ শেখ হাসিনা দিয়েছেন, কিন্তু এটা প্রমাণ করতে পারেনি। এবং খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান, সেও আমরা আশাবাদী তার আব্বা এবং মায়ের যে ধারাবাহিকতা দলের মধ্যে এবং দেশের মধ্যে সে এটা প্রতিষ্ঠিত করবে। জি, 81 সালের পর থেকে দুই নেত্রীর বাংলাদেশ হলো। দুই নেত্রী বাংলাদেশে রাজনীতি করা শুরু করলেন। ম্যাডাম খালেদা জিয়া 19 দফা বাস্তবায়ন করার জন্য শহীদ প্রেসিডেন্ট আদর্শের গড়া দলটি নিয়ে তিনি রাজপথে আসলেন। আর শেখের বেটি তার পিতার দায়িত্বের সেই দলটিকে তিনি পুনরুজ্জীবনের জন্য রাজপথে তিনি নামলেন। রাজপথ থেকে দুই নেত্রী, একজন 3 বার, একজন 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন। এই দুই নেত্রীর বাংলাদেশে, দুই নেত্রী দেশের মানুষের কাছে কে কেমনভাবে আস্থায় আছেন, কে কেমনভাবে আসলে ভালোবাসায় আছেন, কে কেমনভাবেই বা বিতর্কিত বা বিরক্তিতে আছেন? দেখেন, এটা বোধহয় আমাকে যে কথাটা বললেন, আমার চেয়ে ভালো জানে দেশের মানুষ। প্রতিদিন টিভি, পত্রিকা, ফেসবুকে শেখ হাসিনার আচরণ দেখছেন মানুষ, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, তার আচরণে দেখছেন। তিনি ক্ষুব্ধ হলেও কখনো কাউকে আক্রমণাত্মক কথা বলেন নাই, কাউকে হ্যায় প্রতিপন্ন করে কথা বলেন নাই, কাউকে সে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করেন নাই, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সে দক্ষতার পরিচয় দেখেছে। এবং দেশ এবং দেশের কল্যাণে যে কাজগুলি করছেন, তিনি সেখানে দুর্নীতির আঁচ লাগতে দেন। কিন্তু পক্ষান্তরে আপনি দেখেন শেখ হাসিনা, তিনি মানুষকে কিভাবে আক্রমণাত্মক কথা বলে,
মানুষকে হ্যাক প্রতিপন্ন করে কথা বলে। আমাদের দেশ কিন্তু বেগম খালেদা জিয়া সম্পর্কে সে কত নেকেটলি কথা বলছে। তারেক রহমান অসুস্থ অবস্থা বিদেশে ছিল, তাকেও পর্যন্ত বলছে যে বেশি বাড়াবাড়ি করলে তোমার মাকে আবার ভিতরে ঢুকে দেব। অতএব তিনি তার দলের লোককেও এই ছোট করে কথা বলতেন, এবং জাতি সেটা তার যে ভাষা এটা নিয়ে মহামান্য হাইকোর্টে একবার বলছিল রং হেডেড শেখ হাসিনা। অতএব তার যে বচন ভঙ্গি বলার এগুলি দেশ এবং জাতি দেখছেন। তার কর্কশ রুক্ষ মেজাজ এগুলিতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত যে সে কোন ক্যাটাগরির মানুষ, এবং তার চাল চলনের এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার চাল চলন আমি মনে করি এই পিঠ আর ওই পিঠ 100% ডিফারেন্স তাদের মধ্যে। খালেদা জিয়াকে কেউ কোনো লোক বলতে পারবে না যে সে একটা বক্তব্য তার পিতাকে কটাক্ষ করে কখন বক্তব্য দিছে, কিন্তু পক্ষান্তরে শেখ হাসিনা বহু বক্তব্য দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটাক্ষ করে, বহু বক্তব্য দিছে সে খালেদা জিয়াকে কটাক্ষ করে। অতএব তার সাথে খালেদা জিয়ার কোনোভাবেই যায় না। স্রষ্টা যাকে করেন উচ্চ, জনগণ যাকে করেন উচ্চ, তাকে যদি তুচ্ছ করা হয় তিনি কি তুচ্ছ হন নাকি আসলে উচ্চই রন? এটি প্রমাণ হলো কিনা যে ম্যাডাম খালেদা জিয়ার উপরে এত মিথ্যা মামলা যে তারেক রহমানকে দাবানোর জন্য 111 ভাড়া করে যার শরীর অ্যাসল্ট করা হলো, বিপরীতে শেখ হাসিনার পুত্র সজীব জয়কে প্রতিষ্ঠা করার জন্য যিনি এত প্রচেষ্টা করলেন, দিনের শেষে এই তার মা যখন এই দেশ থেকে পলায়ন করলেন, মায়ের পাশে দাঁড়ানোর পরিবর্তে আমেরিকার সিটিজেনশিপ নিয়ে জয় যেটি দেখালেন, সেক্ষেত্রে দুই প্রধানমন্ত্রীর পুত্রের নাম আমাদের 18 কোটি মানুষ সমধিক সবাই তাদেরকে চিনেন এবং জানেন। তো সেক্ষেত্রে এই দুই প্রধানমন্ত্রীর পুত্র এই জাতির কাছে আসলে কে কেমনভাবে হৃদয়ে ধারণে আছে? ভাই আপনি কিন্তু মাথা খারাপ আসলে। ওকে, দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য কয়েকবার হাল ধরছেন এবং দেশের মানুষকে সে সেভ করার জন্য চেষ্টাও করছেনও, এবং সে মানুষের ভালোবাসা আস্থা অর্জন করছেন। ঠিক তেমনি তার সহধর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসাবে এই দেশের মানুষের কল্যাণে 3 বার প্রধানমন্ত্রী এবং 3 বারই দেশের মানুষের ভালোবাসা নিয়ে তিনি বিদায় হয়েছেন। আপনি দেখেন তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, তার বক্তব্যগুলা আপনি দেখবেন পক্ষান্তরে জয়ের বক্তব্য আপনি শুনবেন। সে কি বলল, আমার মা চলে আসছে, তার পাশে থাকলে থাকেন, না থাকলে না থাকেন, আপনাদের ক্ষতি হবে, আমাদের কিছু হবে না, এরকম একটা বক্তব্য কিন্তু দিছিল। দেখছেন, মানে উগ্র। তার মেয়েগো দেখবেন জামা কাপড়ে উগ্র। সেদিকটা জাইমা রহমান, তারপর তার স্ত্রী জুবাইদা রহমান, সে কিন্তু দেশ না দেশের বাইরেও তার ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি এবং তার অবস্থান ফুটিয়ে তুলছে। তো আপনি শেখ পরিবারে যারা আছে দেখেন, তার ভাস্তিক খ্রিস্টান বিয়ে করছে, জয় খ্রিস্টান বিয়ে করছে, তার ফ্যামিলির মুসলমানের সাথে সম্পর্ক খুব কমই আছে। অতএব তাদের সাথে জিয়াউর রহমানের পরিবারের সাথে কোনোভাবেই যায় না। তাদের চাল চলন বচন ভঙ্গি দেশপ্রেম কোনোটাই তাদের এই ফ্যামিলির সাথে যায় না। এবং বাংলাদেশে যে কয়বারই 3 বার লাস্ট 3 বার যে ক্ষমতায় রইল, আপনি দেখছেন 14 সালে ভোট দেয় নাই, রাতের ভোট, 18 সালে রাতের দিনের ভোট হাতে নিয়ে গেছে, 24 সালে কিভাবে নির্বাচন করলো সেটা দেশ ও জাতি দেখছে। অতএব তারা যতই দেশের কথা বলো, কিন্তু দেশ থেকে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন, মানুষকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করছেন, মামলা হামলা খুন খারাপি সমস্ত কিছু গঠফাতা শেখ হাসিনা। অতএব খালেদা জিয়া এবং শেখ হাসিনা এক জিনিস না, তদ্রূপ তারেক রহমান আর জয় এক না। তারেক রহমানের ধারে কাছে যাওয়ার যোগ্যতা জয় অর্জন করেন। 111 সময় নিজের সন্তানকে কাস্টডিতে রাখা হয়েছে, তাকে অ্যাসল্ট করা হচ্ছে এবং মাকে বলা হচ্ছে আপনি যদি আমাদের কথা মেনে নেন তাহলে আপনার সন্তানকে আমরা সেভ করব।
কিন্তু তিনি ডেমোক্রেসির কথা চিন্তা করে নিজের নেতাকর্মীদের কথা চিন্তা করে সেই সময় বিদেশে না যাওয়ার কারণে ডেমোক্রেসিটা কিন্তু রক্ষা পেল এবং -2 ফর্মুলা কিন্তু বুমিয়ারাং হয়ে অবশ্যই নির্বাচনটি হলো। ডেমোক্রেসির জন্য এই ত্যাগ, মিথ্যা মামলায় দীর্ঘ বছর কাস্টডি পাওয়া, রাজপথে 4টি উপাধিতে ভূষিত হওয়া, দেশনেত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশমাতা, এই উপাধিগুলি তিনি রাজপথ থেকে পেয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বেশি নন্দিত মুখ হিসাবে যার নামটি বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি সম্মানের জায়গায় যিনি আলোচিত, যে ম্যাডাম খালেদা জিয়া, তাকে আন্তর্জাতিক মহল কিভাবে বিচার করছে বিশ্লেষণ করছে। আমরা দেখতে পাই দ্বিতীয়বার প্রধানমন্ত্রী গত 3 বছর আগে কিন্তু নোবেল জয়ী হয়েছেন। আমরা আরও দেখতে পাই যে বছর 30 আগে কিন্তু অং সান সু চি সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলনরত থাকার কারণে গণতন্ত্রের জন্য কাজ করা যান, তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। ম্যাডাম খালেদা জিয়ার এই ত্যাগগুলিকে আন্তর্জাতিক মহল, নোবেল কমিটি আসলে কোন বিবেচনায় রাখছে, কি ভাবনা রাখছে এবং তার জন্য কোনো সুসংবাদ আসতে পারে কিনা আমরা কি মনে করছি, দেশবাসী কি মনে করছে, বিশ্ব কি ভাবছে? আসলে যা নোবেল কমিটি, সেখানে মুসলমান আছে কিনা আমি জানি না। হ্যাঁ, সেখানে তারা তো বিভিন্ন সময় বিভিন্ন নোবেল দেয়। হ্যাঁ, কাজের উপরে যদি দিয়ে থাকতো, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে নিপীড়নের শিকার হয়েছেন, যেভাবে মিথ্যা মামলার শিকার হয়েছেন, তার ছেলেকে মারাত্মকভাবে আশ্রয় করা হয়েছে, তার এক ছেলেকে মালয়েশিয়া থাকা অবস্থায় আমরা মনে করি স্বৈরাচার সরকারের আতাতে সেই হয়তো তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। বিভিন্নভাবে তার তো নোবেল পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা সে অনেক আগে অর্জন করছেন, কিন্তু যারা দিবে তারা আসলে মুসলমানদেরকে এইভাবে গ্রহণ করে কি না এটা আমার জানা নেই আসলে। জনাব তারেক রহমান এই সময়ের বিচারে প্রায় 8000 কিলোমিটার দূরে থেকে 6 ঘন্টা সময়ের ডিফারেন্স রেখে সময়ের সাথে মিল করে একটা ওয়ার্ড কমিটির নেতার সাথে তিনি কিন্তু কথা বলেছেন, কথা বলে তাকে রাজপথে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। বিএনপি কোন আন্দোলনে 70% সফলতা এসছে, কোন আন্দোলনে 80%, কোন আন্দোলনে 90% সফলতা এসছে। শতভাগের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে সবসময় বিএনপি এগেছিল এবং বৃহৎ জোট কিন্তু বিএনপির সাথে সবসময় ছিল। সেক্ষেত্রে এই আন্দোলনের রূপ পরিগ্রহ, রূপকাঠামো, 9 দফা থেকে 1 দফা রূপান্তরকরণ সব মিলিয়ে আন্দোলনের ব্যাপারে তারেক রহমানের যে নিরবিচ্ছিন্ন অক্লান্ত পরিশ্রম, এটিকে সম্মানের জায়গায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে আন্তর্জাতিকভাবে ডক্টর তারেক রহমানকে মাস্টার মাইন্ড স্বীকৃতি দেওয়ার কথা ছিল, তেমনটি না দিয়ে একটা ইয়াং ছেলের হাত ধরে তিনি বললেন এই ছেলেটা মাস্টার মাইন্ড। এই জিনিসগুলো নিয়ে আসলে কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপক কথা হচ্ছে। মাস্টার মাইন্ড বিষয়টা কি এতটাই নর্মাল বিষয় নাকি এর গভীরতা আসলে অনেক? আসলে এই তারেক রহমান আপনি দেখছেন, এই যে একটা দল ফুটবল খেলা দেখেন, 11 জন প্লেয়ার থাকে, ডিফেন্সে থাকে, গুলি থাকে, হ্যাঁ, স্ট্রাইকার থাকে। স্ট্রাইকার কিন্তু ওই গোলের কাছ থেকে বলটা নিয়ে যায়, গোল দেয় না। হ্যাঁ, তাকে বলটা তৈরি করে দেয়, তারপর সে গোল দেয়। হ্যাঁ, তারেক রহমান বলটাকে তৈরি করে দিছে। তার মানে একটা টিমের মেসি হচ্ছে তারেক রহমান, রোনালদো তারেক রহমান, ম্যারাডোনা তারেক রহমান। তারেক রহমানটা তৈরি করে দেওয়ার পর গোলের সামনে গিয়ে একজন লাথি দিয়ে গোল দিয়ে দিলেই কৃতিত্ব তার হয় না। কে বলটাকে বানিয়ে ধরে, টিমটাকে কে ধরে রাখলো, টিমটাকে কে সাজাইলো, হ্যাঁ, তার কথা কিন্তু আপনারা দেখছেন। এই জামাতের আমির ডাক্তার শফিক সাহেব কিন্তু বলছেন যে এই আন্দোলনে তারেক রহমানেরই মাস্টার মাইন্ড হিসেবে কিন্তু তিনি তাকেই প্রধান শক্তির, রাজপথের বিএনপির পরে প্রধান শক্তি জামাত। যখন নাকি যে এনসিপি যারা এখন ছাত্র জনতা, এরা যখন নাকি তাদেরকে ডিবি অফিসে নিয়ে গেল, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি ব্লক করে দিল, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে রাত্রের অন্ধকারে গুলি করে তাদেরকে বন্ধ করে দিল, তখন কিন্তু প্রথম মিছিলটা ছাত্র দল নামাইছে। ছাত্র দলের পরবর্তীতেই কিন্তু বেসরকারি যে ইউনিভার্সিটিগুলি ছিল, এই ছাত্রছাত্রীরা কিন্তু পরবর্তী মাঠ দখল করছে। এবং সাজিদ সাহেব কিন্তু একটা বক্তব্য বলছে যে গাড়ি পোড়াও জ্বালাও এইগুলির দায় তারা নিবে না। তার মানে কি এইগুলি তারা করে না, তাই কারা করছে? এই ছাত্র দলের ছেলেরা এই শেখ হাসিনা পতনের জন্য যা যা করা দরকার সব করছে। এবং তারেক রহমান এই 6 দফা 9 দফার থেকে বাদ দিয়ে 1 দফার ঘোষণা কিন্তু তারেক রহমান দিয়েছে। এবং সেখান থেকে লন্ডন থেকে এই বার্তাটা ছাত্রদলের কাছে প্রথম আসে। এবং বিএনপি অঙ্গ সমাজ যেখানে আছে আমরা কিন্তু 1 দফা আন্দোলন নিয়েছিলাম। আমরা কিন্তু
এই কোঠা আন্দোলন আওয়ামী লীগের আমলে কিন্তু আওয়ামী লীগ বারবার বলেছে যে বিশেষ করে ওবায়দুল কাদের সাহেবের স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে 2 লক্ষাধিক লোক মারা যাবে। এই বার্তা আওয়ামী লীগ নিজে এই ধরনের অপরাধ তারা করেছে এবং এই ধরনের শাস্তি তারা পেতে পারে, এটি মাথায় রাখার পরেও একজন আওয়ামী লীগ নেতা কেউ হত্যা না করাটা, বিএনপির এত বড় একটা দলকে তাদের রাগ ক্ষোভকে পুষিয়ে রাখার মধ্যে যে ধরনের অভিভাবকত্ব জানাত তারেক রহমান দিলেন, এটি কত বড় গুণগ্রাহী নেতৃত্ব বলে আপনি মনে করেন? এটা আসলে কঠিন একটা স্যাক্রিফাইস। হ্যাঁ, বিএনপির 10,000 নেতাকর্মীকে গুম করছে, হ্যাঁ, হত্যা করছে শেখ হাসিনা সরকার এবং তার গুন্ডাবাহিনী বাহিনী দিয়া। সেক্ষেত্রে আপনি দেখেন সাভারে এবং আসলে দুইটা স্পটে, একটা স্পটে 45 জনের উপরে মারা গেছে আর একটা 30-35 জনের মতো মারা গেছে। প্রায় 80-90 জন লোক অলরেডি মামলা হয়েছে যে যারা মারা গেছে সাভার এবং আসলে। সেই ক্ষেত্রে দেখেন সাভারে এই 5 তারিখের পর কি ঘটনা ঘটার কথা তাদের ভাষায়, আওয়ামী লীগের ভাষায়, কিন্তু বিএনপি কিন্তু কোনো বাড়িতে হামলা আক্রমণ করছে এরকম কোনো বিএনপি আওয়ামী লীগের নেতাকে মারধর করছে, হাত পাও কাটছে, এরকম ইতিহাস নাই। কেন নাই? এটা তারেক রহমানের একটা নির্দেশনা যে কঠিন ধৈর্য ধরতে হবে এবং সামনে আমাদের সফলতা, হ্যাঁ, আমাদের সামনে নির্বাচন, গণতন্ত্র, দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। যে এইগুলি গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপিকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ বিএনপি একটা বৃহৎ দল, এই দেশের ভালোবাসার দল বিএনপি, এবং এই যতবার বিএনপি ক্ষমতা আসছে ততবার দেশের উন্নয়নের জন্য কাজ হয়েছে, দুর্নীতি হয় নাই। এইবার তো দুর্নীতির মহোৎসব হয়েছে, আপনারা সাংবাদিক মানুষ আছেন জানেন। তবে আমি মনে করি যে তারেক রহমানের প্রতি আস্থা এবং বিশ্বাস ভালোবাসা রেখেই ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, বিএনপি অঙ্গ সংগঠন কোনো ধরনের, হ্যাঁ, তারা যে 2 লাখ মানুষ মারা যাবে বলছিল, তার মানে কতটা অপকর্ম করলে তারা এই কথা বলতে পারে। তারা জানে যে তারা কত রকম অপকর্ম করছে, কিন্তু সেদিকটা আমরা ধৈর্যের পরিচয় দিছি দেশনায়ক তারেক রহমানের নির্দেশ। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য রোড ম্যাপ সব প্রস্তুতি প্রায় হয়ে গেছে। প্রধান উপদেষ্টা একটি গঠনমূলক সংবাদ সম্মেলনে তিনি কিন্তু তারিখ অলরেডি স্বীকৃতি করে দিয়েছেন। ফেব্রুয়ারি টার্গেট রেখে বিএনপিও মাঠ গোছাচ্ছে। ঢাকাতে 20টি সংসদীয় আসন রয়েছে। ঢাকা 19, সাভার আশুলিয়া নিয়ে যে সংসদীয় আসনটি, এই সংসদীয় আসনে এই 90 গণ আন্দোলন থেকে বর্তমান অবধি আপনার রাজপথের নেতৃত্ব কেমন ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে নেতৃত্বের বিষয়গুলি নিয়ে কি বার্তা, এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 19-এর একজন সংসদ সদস্য প্রার্থী হিসাবে আপনার কি চাওয়া রয়েছে দলের কাছে? আমি যখন সাভারে 18 তারিখে পাকিজার সামনে একটা ছাত্রকে হত্যা করা হলো, আর ভাই জান না দেখতেছেন একজন লোক একটা সাক্ষাৎকার দিতেছে, আপনাকে আসলে সব কমন সেন্স গেছেন না, দেখবেন কেমনি অন্ধকার হয়ে গেছে। ওকে, আমি ওই দিনই আমার একটা ব্যাগ নিয়ে আমি সাভার ত্যাগ করি। হ্যাঁ, যখন দেখলাম সাভার আর থাকা যাচ্ছে না, ঢাকা এমন একটা সিচুয়েশন হলো কোনো বাসায় 2 দিনের বেশি থাকা যায় না, কিন্তু ব্যাগটা আমার সাথেই ছিল। বিভিন্ন আন্দোলনে দেখবেন, হ্যাঁ, সম্ভব ছাত্র আন্দোলনের সাথে আমি ছিলাম এবং বিভিন্ন মিছিল মিটিংও ছিলাম। তাই আমি যে কথা বলতে চাইতেছি যে আপনার ছাত্র আন্দোলনের বাদ ভাঙ্গা যে জোয়ার এই দেশে মানুষ জনগণ দেখছে, শেখ হাসিনার যে পলায়নের যে দৃশ্য মানুষ দেখছে, সেই দৃশ্য ভবিষ্যতে কোনো দলের জন্য শোভাপান না। সেদিকে লক্ষ্য করে আমাদের দল, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের সমস্ত অঙ্গ সংগঠন বিএনপি কাজ করে যাচ্ছে এবং সেই পথে আছি আমরা। তারেক রহমান একটি অলিখিত ঘোষণা যেটা শুনতে পাচ্ছি সেটা হলো যে যদি কাউকে এমপি নমিনেশন দিতে না পারে তাকে দলের দায়িত্ব দেওয়া হবে এবং দলের কাজ করার জন্য রাজনীতি 2 ধরনের, একটা হচ্ছে সাংগঠনিক নেতৃত্ব, একটা হচ্ছে জনপ্রতিনিধিত্ব। জনপ্রতিনিধিত্ব না দিয়ে সাংগঠনিক দায়িত্বশীল করা হবে। আমি যেহেতু আমাদের সাভারে একজন সাবেক এমপি, 2 বারের এমপি ডাক্তার জাহান সালাউদ্দিন 17 বছর ধরে কাজ করে যাচ্ছে, তিনি এমপি নমিনেশনের জন্য কাজ করে যাচ্ছে। তবে আমি তারেক রহমান এবং দেশ এবং দলের কাছে, আমার রাজনৈতিক নেতাদের কাছে, স্থায়ী কমিটির মেম্বার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া
এবং তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি চাইব ঢাকা জেলা যাতে আমাকে ভালো কোনো একটা অবস্থান রাখে। আমি আলোচনাটি রাখছি। আপনাদের বর্তমান ঢাকা জেলা বিএনপির যাকে সাধারণ সম্পাদক রাখা হয়েছে তাকে একই সাথে আবার কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি রাখা হয়েছে। একটি থানার সভাপতি একটি জেলার সাধারণ সম্পাদক, একজন দুই পদ পেতে পারে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে যুগ্ম কাটিয়ে সাধারণ সম্পাদক পদের দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয়, তাহলে ঢাকা জেলা বিএনপিকে আপনি কিভাবে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে গড়ে তুলবেন বলে আপনি দর্শক শ্রোতার কাছে মত প্রকাশ করবেন? সেই দেশ নায়ক তারেক রহমান এবং দল যদি মনে করে আমাকে ওই পদে যোগ্য তাহলে দিবে। দেওয়ার পর আমি ছাত্র রাজনীতি করেছি, যুব দলের রাজনীতি করেছি, মূল দলের রাজনীতি করেছি, আর রাজপথে ছিলাম। আমি কারাগারে গিয়েছি, 1 মাস 5 দিন জেল খেটেছি, আমার মাথায় রক্ত ঝরাইছে। হ্যাঁ, অতএব দলের নেতৃত্ব যদি আমার কাছে আসে, আমি দল যেভাবে ভালো হবে সেভাবে চালানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। আর আপনি বললেন একই ব্যক্তিকে 2 পদ কেন দেওয়া হলো? আসলে কেরানীগঞ্জে যখন তাকে পদটা দেওয়া হয়েছে তখন সে ওই পদে আসলে হয়তো বা বিকল্প ছিল না। ঢাকা জেলা অবস্থান হওয়ার পর তিনি ঢাকা জেলার নেতৃত্ব দিচ্ছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো বা ওই সভাপতি দেওয়ার মতো শীর্ষস্থানে কেউ না থাকার কারণে হয়তো বা এই পদটা তিনি চান নাই। তবে আমি আপনার মাধ্যমে দেশ এবং দেশের জনগণকে এবং দলের নেতৃস্থানীয়কে বলবো যে দল আমাকে যখন যে অবস্থানে কাজ করার সুযোগ দিবে আমি দলের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ। আর আপনি আমার এই সাক্ষাৎকার গ্রহণ করার জন্য আপনাকে আমরা অনেক আলোচনা করলাম দর্শক শ্রোতাদের কাছে। একজন তারেক রহমানের জন্য বাংলাদেশ কেমন ভাবে অপেক্ষা করছে, তারেক রহমানকে সাভারবাসী কিভাবে ধারণ করছে, ঢাকা জেলাবাসী, এই রাজধানীবাসী, আপনারা যেহেতু এই জেলার মানুষ, এই জেলার নেতৃত্ব আপনাদের কাছে রয়েছে। তারেক রহমানকে এই ঢাকা জেলায় তাকে যখন স্বাগত জানানো হবে, ঢাকাবাসী, ঢাকা জেলা বিএনপি আসলে কিভাবে তাদেরকে আলিঙ্গন করবে, তাকে আলিঙ্গন করবে? আপনারা দেখছেন গতকালও একটা ঢাকা বিজয় র্যালি উদযাপিত হয়েছে। সেখানে ঢাকা জেলার থেকে কেরানীগঞ্জ দক্ষিণ, দোহান, নবাবগঞ্জ, সাভার, আশুলিয়া, ধামরাই থেকে বিপুল পরিমাণ বিএনপির অঙ্গ নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন। এবং তারেক রহমান যেদিন আসবেন বাংলাদেশে, আমার মনে হয় ঢাকা জেলার লোক যে রাজপথে থাকবে এটা সামাল দিতে হিমশিম খাবে। বাকি জেলার লোকের অবস্থা কি হবে সেটা তো প্রশাসন হিমশিম খাবে। এই তারেক রহমান যেদিন আসবেন সেদিন ওই মেন রুটটা বোধহয় ঢাকা জেলার দখলেই থাকবে আমার ধারণা এবং বিশ্বাস। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিল তৃণমূল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দিয়েছেন, মামলা খেয়েছেন, শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছেন, কিন্তু যুগ্মটা জীবন থেকে কাটেনি। যুগ্ম জেলা যুব দলের নেতৃত্ব, যুগ্ম জেলা বিএনপির নেতৃত্ব এবং যুগ্ম আইনজীবী ফোরামেরও নেতৃত্ব, অর্থাৎ আজকের আলোচক যে ত্যাগ তিতিক্ষাগুলি করেছিলেন তার যুগ্ম কাটানোর জন্য দলের কাছে তিনি যে বিষয়টি আপিল করেছেন বা আহ্বান জানিয়েছেন সেটির প্রতি গুরুত্ব আরোপ করে একটি সাংগঠনিক দায়িত্ব অথবা যদি তাকে জনপ্রতিনিধিদের চিন্তা দল করে, তাহলে অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন হলে দলের প্রতি সম্মান বেড়ে যায়, দলের প্রতি গুরুত্ব বেড়ে যায় এবং দলের প্রতি সবারই একটি আকাঙ্ক্ষা থাকে বা উচ্চাসা থাকে বা আস্থা ভালোবাসা থাকে। বিএনপি রাজনৈতিক দলটি ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে বা করছে, এই কথাটি যখন চাওয়ার হবে তখন দল থাকবে সুসংঘবদ্ধ এবং দল থাকবে সবার কাছে আস্থা এবং ভালোবাসা। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে বা এরপর স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বা কাউন্সিল ঘিরে আজকের আলোচকের গুরুত্বটা দল অনুভব করবে বলে সচেতন মহল এবং সাধারণ মানুষ মনে করছে। দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচকে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আপনি 30 সেকেন্ড দর্শকদেরকে সালাম দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানুন। আসসালামু আলাইকুম। যারা এই ভিডিও বা এই বক্তব্য বা এই আলোচনা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা 24শে জুলাই আগস্টে মৃত্যুবরণ করছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, চিকিৎসাধীন আছেন এবং যারা গণহত্যার শিকার হয়েছেন সেই পরিবারদের প্রতি আমার সমবেদনা রইল এবং যারা আহত এবং চিকিৎসাধীন আছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল এবং দেশ এবং জাতি যারা যে অবস্থায় আছেন সকলকে বিএনপি
পতাকা তলে আবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই। আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।